অতিরিক্ত তালিকাতেও বিভ্রান্তি, এখনো পর্যন্ত নাম বাদ প্রায় ৭৭ লক্ষ। বৈধ অবৈধ সংখ্যা কেন বলতে পারছে না কমিশন? ট্রাইব্যুনাল গঠনের কি হলো? কমিশনের ভূমিকায় একাধিক প্রশ্ন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে কি প্রশ্ন উঠছে? তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। গত ৪ নভেম্বর এ রাজ্যে শুরু হয়েছিল বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলার পর ডিসেম্বরে বের হয় প্রথম তালিকা। খসড়া ভোটার তালিকায় ৫৮,২০,৮৯৯ জনের নাম বাদ গিয়েছিল। এরপরে চূড়ান্ত যে ভোটার তালিকা বেরোয়, সেই চূড়ান্ত ভোটার তালিকায় ৫,৪৬,০৫৩ জনের নাম বাদ যায়। সাপ্লিমেন্টারি তালিকায় যে বেরিয়েছে সম্প্রতি, সেই তালিকায় পাশ কত, ফেল কত, অর্থাৎ বৈধ ভোটার কজন, অবৈধ ভোটার কজন, সেই সংখ্যা সামগ্রিকভাবে নির্দিষ্ট করে বলতে পারেনি নির্বাচন কমিশন। বিবেচনাধীন যে তালিকা, সেই তালিকা প্রকাশের পরেই সকলের নাম বিবেচনাধীন দেখাচ্ছিল। পরবর্তীকালে অবশ্য আমরা দেখলাম যে প্রযুক্তিগত ত্রুটি বলেই এই বিভ্রান্তি ছড়িয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কমিশন সূত্রে যে খবর, তাতে জানা যাচ্ছে যে ৩২ লক্ষ নাম নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে অন্তত 40%, 40% নাম বাদ পড়েছে। অর্থাৎ ৩২ লক্ষের মধ্যে 40% অঙ্কের হিসেবে দাঁড়ায় প্রায় ১২,৮০,০০০ বা ১৩ লক্ষের মতো নাম বাদ পড়েছে। এবং আগের দুটো সংখ্যা ৫৮ লক্ষ, ৫ লক্ষ সামথিং এবং এই ১২,৮০,০০০ বা ১৩ লক্ষ যোগ করলে প্রায় ৭৭ লক্ষ নাম এই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বাদ পড়েছে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার দিন ঘোষণা হবে। ফলে কমিশনের ভূমিকায় কিছু প্রশ্ন উঠছে। কি কি প্রশ্ন? তালিকায় কারা বৈধ, কারা অবৈধ, সে কথা কেন বলতে পারছে না নির্বাচন কমিশন? দ্বিতীয়ত, যাদের নাম বাদ যাবে তারা যাতে এরপরে আবেদন করতে পারে, তার জন্য ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল। রাজ্য জুড়ে এই এতগুলো জেলাতে ১৯টি ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল, কিন্তু বাদের তালিকা বের হয়েছে, কিন্তু সেই ট্রাইব্যুনাল গঠনের কি হলো আমরা এখন অবধি জানি না। কমিশনের বিজ্ঞপ্তিতে আমরা হঠাৎ করে দেখতে পেলাম ভারতীয় জনতা পার্টির একটা, তাদের যে দলীয় প্রতীক, সেই পদ্মের শিলমোহর। তা প্রযুক্তিগত ত্রুটি বলছে কমিশন, তবে পদ্ম ফুলের ছাপ কেন এলো, সেখানে কেন হাত চিহ্ন এলো না, ঘাস ফুল কেন এলো না, বা অন্য কোনো রাজনৈতিক দলের দলীয় প্রতীকের চিহ্ন কেন এলো না, সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আরেকটা প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, সেই তথ্য নির্বাচন কমিশন দিচ্ছে, সেটা কোনো রাজনৈতিক দলের পাওয়ার কথা নয়। বহু আগেই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন 40% নাম বাদ যাবে। আজকে কমিশন সূত্রেও আমরা যেটা জানতে পারছি, অন্তত 40% নাম বাদ যাচ্ছে। কি করে জানলেন শুভেন্দু অধিকারী? কমিশন কি সেই তথ্য তাকে সরবরাহ করেছে? এটা তো হওয়ার কথা ছিল না। প্রশ্ন উঠে যাচ্ছে ভূমিকা নিয়ে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস, তারা আমরা কি দেখতে পাচ্ছিলাম? সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় যখন এই এসআইআর প্রক্রিয়া চলছে, যাদের নাম বাদ গেল, তারপরে আমরা দেখলাম বিভিন্ন জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের নাম বাদ গেছে অথচ তারা বৈধ ভোটার, এমন ১০-১২ জনকে নিয়ে মঞ্চে উঠতে লাগলেন। কিন্তু এই যে বিবেচনাধীন তালিকা, সাপ্লিমেন্টারি যাদের শুনানি টুনানি হলো, তারপরে যে তালিকাটা বেরোলো, এই তারপরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারও শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে প্রথমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। দুজনে, একজন উত্তরবঙ্গ, একজন দক্ষিণবঙ্গ সামলাচ্ছেন নির্বাচনী প্রচারের দিক থেকে। কিন্তু এখনো পর্যন্ত এই যাদের নাম আবার নতুন করে বাদ পড়লো, সেই তাদেরকে মঞ্চে উঠতে দেখতে পাওয়া গেল না। তাহলে সেক্ষেত্রে কেন তাদেরকে নিয়ে মঞ্চে উঠছেন না তৃণমূল নেতৃত্ব, সেই প্রশ্নটা উঠে যায়। আমরা দেখেছি যে সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য বসু এবং সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত পর্যবেক্ষকরা এসেছেন আমাদের রাজ্যে, সেই পর্যবেক্ষকদের যে রাজনৈতিক একটা
দায়বদ্ধতা আছে বিজেপির ওপর, এমন অভিযোগ তারা করেছেন এবং সেই বিষয়ে তারা জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবেও নির্বাচন কমিশনকে তারা তাদের অভিযোগ জানাবেন। সেটা তাদের রাজনৈতিক বিষয়, সেটা মেনে নেওয়া গেল। কিন্তু এই যে এর পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি, এই অভিযোগগুলো কেন উঠবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার জায়গা কেন থাকবে? নির্বাচন কমিশন কি বলছেন? যে তারা এই সমস্ত অভিযোগগুলো জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দেবে, কারণ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেই এই সমস্ত পর্যবেক্ষকদের সংশ্লিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে জাতীয় নির্বাচন কমিশন এমন কাজ কেন করবে যে কাজ নিয়ে তাদের বিরুদ্ধেই প্রশ্ন উঠে যায়? ফলে নির্বাচন কমিশনের যে সার্বিকভাবে নিরপেক্ষতা থাকার কথা, সেই নিরপেক্ষতা নিয়ে যে অভিযোগ বা যে প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক দল হিসেবে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমাদের রাজ্য ছাড়া আর কোথাও এত বেশি বাধার মুখে পড়তে হয়নি নির্বাচন কমিশনকে, এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলে দেওয়ার পর এ রাজ্যে তুলনামূলকভাবে সম্ভবত এখন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে নির্বাচন কমিশন। এবার এই অভিযোগ পাল্টা অভিযোগের প্রেক্ষিতেই তার মাঝেই একবার দেখব যে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি 2021 বিধানসভা নির্বাচনে এই যে দুটি দল, আরো অন্যান্য রাজনৈতিক দল অবশ্যই ছিল, কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল ভারতীয় জনতা পার্টি, সেই এই দুই দলের প্রাপ্ত ভোটের ব্যবধানটা কত ছিল? কারণ কেন এই কথা আলোচনায় আসছে, তার কারণ এই এসআইআর আগামী দিনে কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে, সেটা হয়তো এটা একটা দিক নির্দেশ করতে পারে। ব্যবধান ছিল এই দুই রাজনৈতিক দলের, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতেছিল, 77টি আসন পেয়েছিল, ভারতীয় জনতা পার্টি, একথা রাজ্যবাসী জানে। কিন্তু দুই দল যে মোট ভোট পেয়েছিল, সেই মোট ভোটের যে ব্যবধান ছিল সেটা ছিল 60,62,807। 60 লক্ষ ছিল ব্যবধান। আর এখনো পর্যন্ত যা তালিকা বেরিয়েছে তাতেই বাদ গিয়েছে 77 লক্ষ জনের নাম। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে যে বিশেষ নিবিড় সংশোধন যে আগামী বিধানসভা নির্বাচন 23 এবং 29 এপ্রিল রয়েছে এবং ফলাফল 4 মে, সেই নিবিড় সংশোধন যে নিবিড় প্রভাব ফেলতে পারে এই বিধানসভা নির্বাচনে, সেটা ক্ষেত্রে কিন্তু কোনো সন্দেহ নেই। আমার এই প্রতিবেদনের শেষে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাইব। আমরা দেখলাম যে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে প্রচারের সময় বৃহস্পতিবার বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ হয় এবং সেই অভিযোগের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজির কাছে নির্বাচন কমিশন জানতে চেয়েছে যে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কেন মাত্র 2 সেকশন বাহিনী আনা হয়েছিল, কেন বাহিনী ডাকতে দেরি হলো, অনুমতি না থাকা সত্ত্বেও কিভাবে মিছিল হলো। কমিশন জানিয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় 8 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু গ্রেপ্তার হওয়া বড় কথা নয়, বা কমিশনের এই যে প্রশ্ন করা, সেই প্রশ্ন করাটাও বড় কথা নয়। কেন বড় কথা নয়? কারণ এর আগে আমাদের রাজ্যে যেভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি এমন ইতিহাস মনে পড়ে না। রাজ্যবাসী সেই অভিজ্ঞতার সঙ্গেই সম্পৃক্ত। ফলে প্রত্যেকবার নির্বাচন হবে, এরকম রক্তক্ষয়ী সংগ্রাম হবে, হিংসা হবে, হানাহানি হবে, এবং তারপর নির্বাচন কমিশন বলবে যে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ পরিচালনা করছিল, ফলে কেন্দ্রীয় বাহিনী ঘটনার সময় সংশ্লিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পৌঁছতে পারেনি, তাদেরকে ঘুরপথে নিয়ে যাওয়া হয়েছে, সেই জন্য তারা ঠিক সময় পৌঁছতে পারেনি, বা কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি দেখতে চলে গিয়েছে, চিড়িয়াখানা দেখতে চলে গিয়েছে, ফলে সেই সময় ফাঁকা ছিল। তা দক্ষিণ 24 পরগনার বাসন্তীতেও তো দেখতে পাওয়া গেল রাজ্য পুলিশ 2 সেকশন এনেছে, যেখানে আরো বেশি থাকা উচিত ছিল বলে নির্বাচন কমিশন মনে করে। তাহলে এই ঘটনায় কি 23 এপ্রিল এবং 29 এপ্রিল হবে, মাত্র 2 দফায় নির্বাচন? তাহলে কি আবারও সেই একই রকম ভাবে রক্তক্ষয়ী সংগ্রামের আরো একটা অভিজ্ঞতার সংযোজন হবে আমাদের নির্বাচনী ইতিহাসের তালিকায়? নাকি নির্বাচন একটা সুষ্ঠুভাবে করতে আরো কড়া এবং বাস্তবানুগ কোনো পদক্ষেপ করবে কমিশন, যাতে এটা না হয়? অ্যাটলিস্ট অন্তত শান্তিতে একটা নির্বাচন হবে, এই আস্থার জায়গা তৈরি করতে পারবে নির্বাচন কমিশন? আমরা জানি না, সেই প্রশ্নই রাখলাম নির্বাচন কমিশনের কাছে, রাজ্যবাসীর কাছেও এই সমস্ত প্রশ্নগুলো থাকছে।
নির্বাচন কমিশন নিয়ে একগুচ্ছ প্রশ্ন আজকের প্রতিবেদনে রইল। আপনারা বলুন আপনাদের সেই সমস্ত প্রশ্ন সম্পর্কে আপনাদের কি ভাবনা। আপনারা আমার প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। অনেকেই দেখছেন আমার প্রতিবেদন, হয়তো অনেকে কমেন্টও করছেন, কিন্তু হয়তো তারা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, কারণ আপনাদের কাছে পৌঁছতে গেলে আমার এই সাবস্ক্রিপশন আরো বেশি করে বাড়াতে হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার প্রতিবেদন যদি শুনতে চান তাহলে বেল বাটনটাকেও আপনারা ক্লিক করে রাখুন, তাহলে আমার প্রতিবেদন আমি নতুন ভিডিও আনলেই আপনার কাছে সেই সংক্রান্ত যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি আশা করব আপনারা আমায় এই আবেদনে রাখবেন এবং আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।